আশা বুকে বেঁধেছিল কত সুখে দিয়েছিল হঠাৎ আসি আকাল ওরে বৈশাখীর ঝড় গাইলে এ বড় গান, অনেক বড় গান। এই গান গাইলে আর আলোচনা থাকে না। আমার গুরুচাঁদ ঠাকুরের যে আলোচনা, গুরুচাঁদ ঠাকুর বললেন শিক্ষা যদি পাও কাহারে গড়াও, কার দ্বারে চাও ভিক্ষা, রাজশক্তি পাবে বেদনা বুঝিবে কালে হবে তাই পরীক্ষা। এই জাতি ঘুমান্ত ছিল, মৃত ছিল, মৃত জাতিকে আলোক পত্রিকা হাতে নিয়ে আমার গুরুচাঁদ ঠাকুর শিক্ষার আলো দিয়ে আজকে যতটুকু উকিল, ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ ইন্সপেক্টর সব বাবা গুরুচাঁদ ঠাকুরের করুণায়। কিন্তু কব কখন আগে গানটা গাইলেন। এই গানটা মুসলমান সম্প্রদায়ের একজন নায়ক আর নায়িকাকে নিয়ে গানটা লেখা। এই গল্পের রূপাইকে, রূপাই তথাকথিত মুসলমান সম্প্রদায়ের একজন নায়ক। রূপাইয়ের কিছু ভালো বিশেষ গুণ আছে। রূপাই ভালো বাঁশি বাজায়, রূপাই ভালো লাঠিয়ালি করে, আবার রূপাই ভালো ভাষায়। আর সাজুকে তথাকথিত মুসলমান সম্প্রদায়ের অনন্য সুন্দরী নব যৌবনা এক নারী। সাজুর কিছু বিশেষ গুণ আছে। সেটা কি না, সাজু ভালো গান। একবার দেশে অনাবৃষ্টি দেখা দিল, খরা। মুসলমান সম্প্রদায়ের কিছু মাওলানা মহাজ্জিন সাজুর কাছে গিয়ে বলল, সাজু মা তোমরাই আমার কথা লও, লোকের দাঁড়ে দাঁড়ে জল ভাঙার গান গাই ভিক্ষা করে আল্লাহর নামে সিন্নি দাও। আগেকার দিনে খরা দেখা দিলে মায়েরাও মা তোমরা ভিক্ষা করে নারায়ণের সিন্নি দিতে না। মুসলমান সম্প্রদায়ে তেমনি আল্লাহর নামে ওরা জল ভাঙার গান গাইয়ে সিন্নি দিতে হতো। মাওলানা মহাজ্জিনদের কথায় সাজু রাজি হয়ে সাজু ভিক্ষা করতে গেল। কোথায়? রূপাইদের বাড়ি। আর রূপাই কোথায়? না, রূপাই ঘলের উপরে চাল চাইছে। সাজু গিয়ে জল ভাঙার গান গাইছে। আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে। আসমান হইল তোটা তোটা ফাইটা গেছে, আসমান হইল তোটা তোটা ফাইটা গেছে ভোর। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে। পালবি আমি সুখাইলো টাকা পালো, সুখাইলো টাকা পালো, হাসপাতাল ভোর। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে। শিশু কাঁদে মায়ের কোলে গোবর সবালে, চাদর চাদর ডাকে পয়সা কাছে ডালে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে। শিশু কাঁদে মায়ের কোলে গোবর সবালে, চাদর চাদর ডাকে পয়সা কাছে ডালে। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তোর, আল্লাহ মেঘ দে। সাজুর সুরলিত কণ্ঠের সুর রূপাইয়ের মরমে গিয়ে আঘাত করেছে। রূপাই এক পলক সাজুর দিকে তাকিয়েছে, সাজু এক পলক রূপাইয়ের দিকে তাকিয়ে নিজেদের অজান্তে একে অপরকে যেন নিজের অজান্তে একে অপরের ভিতরে গহীন ভাবে হারিয়ে গেছে। রূপাই চালের থেকে নেমে এসে একটা থালায় কিছু চাল ডাল কয়েকটি টাকা নিয়ে
সাজুর হাতে দিল। চাল তো দেওয়া না, ভালোবাসার নতুন চাল দিল। এখন রূপাই সাজুকে না দেখে থাকতে পারে। সুজালা সোপালা শস্য শ্যামলা পল্লী মায়ের বুক চিরে দেখো সবুজ গ্রাম খানি প্রবাহিত। ওই নদীর গ্রামের অন্তে নদীর বাঁকে গ্রামের রমণীগণ সবাই কলসি কাকে করি। রমণীগণ সবাই জল আনতে যায়। রূপাই জানে, রূপাই জানে যে সাজু প্রত্যেক দিন যাচ্ছে না, ওই এটা ফুটো করিয়ে না, অনেক কষ্টে কিনেছি, ভিক্ষা করে খাই, বোঝো না? এই যে হাই পাঞ্জাবিটা ফুটো করো, ওই যে গেলি পরে 1800 টাকার উপর দিয়ে যাক, ভিক্ষা করে খাই। তোরা কিছু শুনিস না? আমি ছিলাম কোন জায়গায় মনে করাই দিস কেন? কি করছিলাম? ও এখন মাঝে মাঝে জল সাজু আজকে চলে যাব তো, যেমন বেদনা হচ্ছে তেমন আনন্দও লাগছে। সাজু সুজলা সুফলা শস্য শ্যামলা পল্লী মায়ের বুক দিকে নদীর বাঁকে গাগরি কাকে করি জল আনতে গেছে। রূপাই সাজুকে দেখার জন্য গোরামি মানুষ তো একটা দা হাতে করে নিয়ে ওই বাঁশ ঝাড়ে বাঁশ কাটছে। আসলে তো বাঁশ কাটা তার মুখ্য উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য শুধু এক পলক সাজুকে দেখে। ভালোবাসাই এমনই হয়, যদি কেউ কাউকে ভালোবাসে, ভালোবাসলে হৃদয়ের ভিতরে একটা ভালোবাসা তৈরি করে। দৈহিক সম্পর্ক ভালোবাসা নয়, কাম কামনার যে ভালোবাসা এটা ক্ষণস্থায়ী। কিন্তু রবি ঠাকুর বললেন ভালোবাসার থেকে বিরহে সুখ বেশি। কেন না, ভালোবাসা একে অপরকে যখন ভালোবাসবে দেহের মিলন হয়ে গেলে পরে ভালোবাসায় দূরত্ব তৈরি করে। কিন্তু হৃদয় মন্দিরে কেউ যদি একবার জায়গা করে নেয়, যতদিন যায় তার বিরহ আনালে তার প্রতি আসক্তিটা তত প্রবল হয়। এখন ওই বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে গেছে। দাও বাবা আমার হাতে। জল মারাত্মক বিজি, গান রয়েছে। এখন কি করছিলাম যেন, বাঁশ কাটছি গেছে হয়। আজকে তো বাঁশ হারবে নেদেশ কেনে বাড়ি যাবে না, যা শুরু করেছিস তোরা তাই শয়তান মিলে। এখন ওই বাঁশ কাটতে গেছে, বাঁশে কোপ দিতে গিয়ে চোখটা রয়েছে তো সাজুর দিকে। কখন এক পলক তার প্রাণবল্লভীকে দেখবে, কোপটা নিজের হাতে নিয়েছে, হাত দিয়ে দপ্পার করে রুদির ধরে রক্ত ঝরে পড়ছে। ওর ওই হাতের দিকে লক্ষ্য নাই। লক্ষ্য কোথায় না, সাজুর মুখের। সাজু দেখছে হাই হাই আমার জন্য ছেলেটা হাত কেটে গেল। সাজু কি করলো, সাজু নিজের শাড়ির অঞ্চল ছিঁড়ে রূপাইয়ের হাত বেঁধে দিল। ওই যে ভালোবাসার দ্বিতীয় বন্ধন। এখন রূপাই সাজুকে দেখার জন্য কি করে, মাঝে মাঝে কিছু চাল ভাজা করে নিয়ে লুঙ্গির উল্টো ক্রস করি ওর বাড়ির সামনে দিয়ে যায় আর চাল ভাজা খায়। এইটা সাজুর মা লক্ষ্য করেছে। সাজুর মা দেখলো ছেলেটা বারবার আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, চাল ভাজা খায়, আবার আড়ে আড়ে আমার মেয়ের দিকে তাকায়। আমার মেয়ে সাজু সেও ছেলেটার দিকে তাকায়। মনে হয় দুজনকে ভালোবাসে। সাজুকে বললো, সাজু মা ছেলেটা বাড়ির সামনে দিয়ে যায়, চাল ভাজা খায়, কখন বেঁধে যাবে গলায়। আমা ছেলেটাকে ডেকে একটু পানি অন্তত ওকে দিয়ে পান করে যায়। সাজু রূপাইকে ডাকছে, বুঝলেন তো? মানে
ও ও ভিন গ্রামের ছেলে, একটু আমাদের বাড়িতে এসো, আমি তোমাকে এক গ্লাস পানি দিচ্ছি, তুমি পান করে যাও। মানে সাজু যেন রূপাইয়ের জীবনে কোনোদিন দেখেই নাই। ও ভিন গ্রামের ছেলে। রূপাই তো কয় আমি তো এই সুযোগ চাই, যদি এমন সুযোগ পাই। গেছে জল দিয়েছে। সাজুর মা রূপাইকে বললো বাবা মাঝে মাঝে আমাদের বাড়িতে এসো। মাঝে মাঝে ওই রূপাই দেখো সাজুদের বাড়িতে যায়। গ্রামের কিছু ছেলে ছিল হিংসুটে, তারা এই দৃশ্য দেখিবারে পায়। তারা অন্তরে করে বিবেচনা, এদের তো প্রণয় হতে দেওয়া যাবে না, এটা সহজাত হিংসা। কোন গ্রামের সুন্দরী মেয়ে থাকলে গ্রামের ছেলেদের ইচ্ছা হয় যে আমাদের গ্রামের সুন্দরী মেয়ে, আমি তার সঙ্গে প্রেম করব, পাওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা। ভিন গ্রামের ছেলে কেন তাকে পাবে? কিছু ছেলে কি করলো, বাঁশ ঝাড়ের থেকে কিছু বাঁশের কঞ্চির লাঠি কেটে নিয়ে ওই বাঁশ ঝাড়ের ভিতরে লুকিয়ে থাকে। রূপাই যখন সন্ধ্যাবেলায় বাড়ি অভিমুখে রওনা হয়েছে, ছেলেগুলো বাঁশ ঝাড়ের থেকে এসে সপাং সপাং করে কয়েকটা বাড়ি রূপাইয়ের গায়ে মারল। রূপাই বুঝতে পারলো আর ওই বাড়িতে যাওয়া হবে না। রূপাই আর সাজুদের বাড়িতে যায় না, সাজু রূপাইকে দেখিতে পায় না। দুইজনের অবয়ব যেন ক্ষীণ হতে থাকিল, দুইজনের দেহখানা ক্ষীণ হচ্ছে। রূপাই কৃষ হচ্ছে, সাজু কৃষা হচ্ছে, দিন দিন ক্ষীণ হচ্ছে। ওই গ্রামে এক ঘটক ছিল দুঃখ মিয়া, ও জানে যে রূপাইয়ের সঙ্গে সাজুর আবার একটু ভালোবাসা আছে। সাজুর মাকে বলল মা, তোমার মেয়েটার শরীরটা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, ওকে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দেওয়া হলো। কার সাথে? বলল ভিন গ্রামে একটা ছেলে আছে রূপাই, ওর সঙ্গে তোমার মেয়ের বিবাহ করিয়ে দাও। বিবাহ করিয়ে দিল। মুসলমানের কলমা মতে দুইজনের বিবাহ। মা জানে যে ছেলে মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় যখন দুইজনের বিবাহ হলো, প্রথম যেদিন মিলন বাসর সেই দিন দুপুর বেলায় রূপাই লাঠিয়ালি করার ডাক। জমিদারের কাছ থেকে 500 টাকা নগদা তাকে নেওয়া, তাকে লাঠিয়ালি করতে যেতে হবে। লাঠিয়ালি। সাজুকে বলল সাজু আমাকে বিদায় দাও, আমি লাঠিয়ালি করতে যাব। কোথায়? বলল আমার যেতে হবে, জমিদারের কাছ থেকে 500 টাকা নেওয়া। সাজু বলছে বন্ধু, জীবন মরণের সন্ধিক্ষণে তুমি আমাকে দাঁড় করিয়ে দিলে, তুমি কি জানো না লাঠিয়ালির মতো মরণ খেলায় গেলে তোমাকে আর ফিরে পাবো কিনা জানি না। রূপাই বলল আমার 500 টাকা নগদা নেওয়া, যদি না যাই জমিদারে আমাকে মেরে দেবে, না হলে গ্রাম থেকে বিতাড়িত করবে, আমি যাই। বিদায় নিয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় রূপাই যখন লাঠিয়ালি করতে গেল, রূপাইয়ের হাতে 3 জন মার্ডার হয়ে গেল। রূপাইয়ের হাতে যখন 3 জন হলো মার্ডার, রূপাইয়ের উপর থেকে নেমে এলো গুলি করার অর্ডার। তার দেহটা বডি অনেক হয়ে গেল, পুলিশ দেখা মাত্রই গুলি করতে ফেরার আসামি হয়ে গেল। এদিকে রাত্রির বেলায় সাজু বাছর রচনা করে আছে। রাত্রির বেলায় সাজু বাছর রচনা করে আছে। কখন প্রাণবল্লভ আসবে রূপাই আর যায় না। রাত্রের দ্বীপ প্রহারে ঝিঝি করে ঝিঝি পোকা ডাকছে। রূপাই বিদায় নেওয়ার আগে, শেষ বিদায় নেওয়ার আগে একবার গেল তার প্রিয়তমা স্ত্রীর সাথে দেখা করতে। ঘরের ভিতরে একটা পা দিয়ে আরেকটা পা বাইরে দিয়ে সাজু সাজু বলল কে? বন্ধু তুমি এসেছো, আমি বাসর রচনা করেছি, এসো আমার বাসরে এসো। না সাজু না, তোমার বাসরে আমি আর যাব না। কেন যাবি না? আমার অপরাধ কি? আমার হাতে 3 জন লাঠিয়ালি করতে যাওয়ার সময় মার্ডার হয়ে গেছে, আমার বডিটা ওয়ারেন্ট হয়ে গেছে, পুলিশ দেখা মাত্র আমাকে গুলি করবে। আমি এসেছি তোমার কাছ থেকে বিদায় নিতে। সাজু বলল না না বন্ধু না। বন্ধু, কোন নারী মিলনের আগে কি পারে তার প্রিয়তম বান্ধবকে বিদায় দিতে? তুমি আমার ছেড়ে চলে যাবে, আমি কাকে নিয়ে থাকবো তুমি আমাকে বলো। রূপাই বলল দেখো আমার হাতে 3 জন মার্ডার হয়ে গেছে,
ফেরার আসামি আমি। যদি তোমার কাছে থাকি তাহলে হয়তো আমাকে পুলিশে মেরে দেবে, তুমি আমাকে বিদায় দাও। সাজু বলছে তুমি যখন চলেই যাচ্ছ বলে যাও, আমি এখন কার কাছে থাকবো, কে আমাকে দেখবে? তার প্রতি উত্তরে রূপাই সেদিন কি বলেছিল জানেন? মাকড় ছাড়ে গেলে হাতি বাঁধা ভাষায় আমি তোমায় রেখে গেলাম তার চরণ তলে। মাকড় ছাড়ে গেলে হাতি বাঁধায় পাষাণ ভাষায় চলে। আমি তোমায় রেখে গেলাম তার চরণ তলে। ওরে এই বলে রূপাই কেন চলে রে? রূপাই মাকে বলল, মা আমাকে কিছু কাপড় দাও, কিছু রঙিন সুতো দাও। সাজু বলল, মা কিছু কাপড় দাও, কিছু রঙিন সুতো দাও। সাজুর মন মজে সাজুর মা কিছু রঙিন সুতো আর কয়েক টুকরো কাপড় দিল। সাজু নকশি কাটা। প্রথম যেদিন বন্ধুর সাথে দেখা হয়েছিল সেই স্মৃতি, প্রথম যেদিন নদীর ঘাটে গিয়েছিল বন্ধুর হাত বন্ধন করে দিয়েছিল সেই স্মৃতি, যেদিন বিবাহ হলো সেই স্মৃতি, বন্ধু আবার বিদায় নিয়ে চলে গেল সেই স্মৃতি, সমস্ত স্মৃতি ওই নকশি কাতার মাঝে গেঁথে রাখলো। সাজু তার মাকে বলল, মা আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, কোনদিন যদি আমার বন্ধু আবার এই পথে বেরিয়ে আসে আমার কথা নিয়ে, আমি তো থাকবো না। আমার হাতের এই নকশি কাঁথা কানা তুমি আমার বন্ধুর হাতে তুলে দিও। সত্যি সত্যি সাজু মারা গেল। কি নির্মম ভালোবাসা! সাজু মারা গেল। অদূরে ওই যে অদূরে একটা বৃক্ষ, ওই বৃক্ষ তলে সাজুকে কবর দেওয়া হলো। পল্লী কবি জসীমউদ্দীনের অনেক কবিতা আছে। এই যে গানখানা গাইছি, এই গানে যে কাহিনী, এই কাহিনীর লেখক হলেন পল্লী কবি জসীমউদ্দীন। তিনি তার অনেক কবিতা লেখা আছে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর বিজাইয়ে রেখেছে তুই নয়নের জলে। অনেক সাজুকে অদূরে ওই যে একটা বৃক্ষ, বৃক্ষ তলে তাকে কবর দেওয়া হলো। বহুদিন পরে রূপাই ফিরে এলো। ঘরের ভিতরে উন্মাদ পাগলের মতো ছুটে গেছে। কোথায়? এই ঘরে তো আমার সাজু ছিল, ঘরটা জীর্ণ হয়ে গেছে, ঘরটা ভেঙে পড়েছে, কিন্তু এই ঘরের ভিতরে তো আমার সাজু নেই। সাজু কোথায়? পাশেই এক বৃদ্ধা বুড়ি তাকে জিজ্ঞাসা করলো, নানি তুমি কি বলতে পারো? ও নানি, আমার সাজু কোথায়? সাজুকে দেখবি, আয় আয়। নানি তাকে হাত ধরে নিয়ে গেল, নিয়ে বলল, দেখ এই যে কবরটা দেখছিস, এই মাটির ঘরে তোর সাজু শুয়ে আছে চিরতরে। রূপাই বলল, না না বন্ধু না, সাজু একবার কথা বলো, একবার কথা বলো বন্ধু। যে মাটির ঘরে গেলে মানুষ হাজার ডাকিলে আর সাড়া দেয় না, ওই কাতাকানা তুলে রূপাই দেখতে পেল কাতার ভিতরে সাজু তার সমস্ত স্মৃতি গেঁথে রেখে গেছে।
রূপাই এই যন্ত্রণা সহ্য করতে না পেরে দেখা গেল সাজুর কবর জড়িয়ে ধরে রূপাইও ওই কবরের উপরে সেও তার প্রাণবল্লভীর দেশে রওনা হয়েছে। গ্রামের লোক সবাই মিলে এসে ওই সাজুর কবরের পাশে রূপাইকে কবর দিল। এইখানে দাঁড়িয়ে মরমে কবি বিজয় সরকার মহাশয় কলম দিলেন, সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়, রূপাই মিয়া শুয়ে আছে মরমে সঞ্জয়। সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা গায়, রূপাই মিয়া শুয়ে আছে মরমের সঞ্জয়। ও তারাই আছে চির নিরাপত্তায়, ও তাদের দুইটি হিয়া পাশাপাশি বাসের বাসে পল্লী কবি যশী বেদনার ছায়া, নকশি কাঁথা লিখে গেছে মরমের মায়া। পল্লী কবি যশী বেদনার ছায়া, নকশি কাঁথা লিখে গেছে মরমের মায়ায়। অপত ভাবুন রবিবার আসে কল্পনায় রে, আরে সমুদ্র লোকের পান্ত আসি ঠাকুর দেখায় আজ বাদে রূপাইয়া বাসের বাসে নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায়, সাজুর ব্যথায় রূপাই মিয়া বাসরে যায়। নকশি কাঁথার মাঠে লোকে আজও শুনতে পায়, সাজুর ব্যথায় রূপাই মিয়া বাসরে যায়। পাগল বিজয় ভবে পালাতে চায়, মাসি একবার গিয়ে শুনে আসি। ঠাকুর দেখায় আজ বাদে রূপাইয়া বাসের বাসে ভক্তি কথা নাচে রে সাধু কথা আজ বাদে রূপাইয়া বাসের বাসে। আমি বাঁধলাম জলানিতে যমুনার ঘাটে, যেখানেতে প্রাণবন্ধু আউলিয়া থাকে, তাহাকে ভালোবাসিয়া জীবন গেল বধু আগো, মরিল দেখো সাজুর রূপসী, তাই তো বাংলার মানুষের আমরা তাকে কেন ভালোবাসে। আমার আগে বাবাজি আমার গানে সন্তুষ্ট হয়ে গো 60 টাকা করেছে আমায় দান,